আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে। তো সেই সঙ্গে যারা আসলে ইংরেজিতে অনেক ভয় পাও, মানে ইংরেজির কথা শুনলেই তোমাদের জ্বর চলে আসে গায়ে, তাদের জন্যই আমি এই ভিডিওগুলো করতেছি। আসলে তোমরা যদি ক্লাসগুলো নিয়মিতভাবে করো তাহলে বুঝতে পারবো যে কত সহজে আসলে ইংরেজি শেখা যায়, ইংরেজিতে কথা বলা যায়, ইংলিশ লেখা যায়, ইংরেজি বোঝা যায়। তো তার উপরে প্রেক্ষিতে আজকে আমাদের যে টপিকসটা থাকছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব। দেখো, এটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা আসলে অনেক দুর্বল। এটা শুনলেই ভয় পাই যে ভার্বের ক্লাসিফাইডগুলো দরকার, ভার্ব কীভাবে নির্ণয় করব, সাবজেক্ট কীভাবে চিনব। তো আজকে আমি তোমাদেরকে এই রাইট ফর্ম ভার্বের উপরে যে ক্লাসটি দিব সেটা দেখো, প্রথমে তোমাকে জানতে হবে ফর্মস অফ ভার্ব, মানে ভার্বের রূপসমূহগুলো চেনা দরকার। তো ভার্বের রূপসমূহগুলো কি দেখো, এক নম্বরে মনে রাখবো বেস ফর্ম। বেস ফর্ম, বেস ফর্ম কোনগুলা? যেমন দেখো প্লে, ইট, ড্রিঙ্ক, কাম, বেস ফর্ম। এখানে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষণীয় বা মনে রাখতে হবে তোমাকে, যে অনেক সময় তোমরা বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কি এটা ভুলে যাও আর কি, যে কোনটাকে বেস ফর্ম বলা হয় আর কোনটাকে প্রেজেন্ট ফর্ম বলা হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা আইডেন্টিফাই করতে পারে না। তো বেস মানে মনে রাখবা রুট, যে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করা যাবে না, যে ভার্বের ভি2 করা যাবে না, ভি3 করা যাবে না, ভার্ব প্লাস আইএনজি করা যাবে না। আর প্রেজেন্ট ফর্ম হলে মনে রাখবে এর সাথে এস বা ইয়েস যোগ করা যাবে, এর ভি2 ভি3 ভার্ব প্লাস আইএনজি করা যাবে। দুই নম্বরে বলছে দেখো পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ভি2 ফর্ম। যেমন দেখো প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট, ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে ড্র্যাঙ্ক, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। আর তিন নম্বরে বলছে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভি3 ফর্ম। ভি3 কোনগুলা? ধরো প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, ইটের হচ্ছে ইটেন, তারপর কামের হচ্ছে কাম কেম কাম, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, এগুলোকে বলেছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম। চার নম্বরে বলেছে দেখো জিরান্ড ফর্ম। জিরান্ড মিনস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ডুইং, কামিং, গোয়িং, ইটিং, এমন অনেক আছে আর কি ভার্ব প্লাস আইএনজি। পাঁচ নম্বরে বলছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মিনস হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন দেখো টু ইট, টু কাম, টু প্লে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। আর ছয় নম্বরকে বলা হচ্ছে এস বা ইয়েস ফর্ম। এস বা ইয়েস ফর্ম কোনগুলো? যেমন দেখো প্লেস, কামস, ইটস, এস বা ইয়েস ফর্ম। তো এটা হচ্ছে ভার্বের রূপসমূহ, এটা খুব ভালোভাবে তোমাকে মনে রাখতে হবে। আবার বলি দেখো, যে নাম্বার ওয়ানে বলছে আমরা বেস ফর্ম। বেস মানে হচ্ছে রুট, যেটার কোনো পরিবর্তন করা যায় না। এরপর দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি2 ফর্ম, পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 ফর্ম। আর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের 3 নম্বর সারি, এটাকে জিরান্ড ফর্ম অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি কে বলা হয় জিরান্ড ফর্ম। ইনফিনিটিভ ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ ফর্ম। এরপর দেখবে এস বাই এস, অর্থাৎ যে সমস্ত ভার্বের সাথে কি থাকে এস বাই এস ফর্ম থাকে। এরপর দেখো টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এরপর আছে দেখো টু ডু ভার্ব। টু ডু ভার্ব কোনগুলা? ডু, ডাজ, ডিড। এরপর আছে দেখো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ফাইনালি মনে রাখবো মডাল অর সেমি মডাল ভার্ব। মডাল ভার্ব, মডাল ভার্ব কোনগুলা? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট। এরপর দেখো ইউজ টু, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোকে বলছে মডাল আর সেমি মডাল ভার্ব।
তাহলে আমাদের প্রথম যে কন্ডিশনে তোমাদেরকে বলছি, দেখো আজকে খুব মজা করে তোমরা শিখবে যে রাইট ফর্ম অফ ভার্বের কিছু বেসিক নিয়ম শেখাবো। এইগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে 100% অ্যান্সার করতে পারবা। তুমি একটা সেন্টেন্স দেখলে মিনিং না জানলেও অন্তত বলতে পারবা যেখানে আসলে ভার্বের কোন ফর্মটা ব্যবহার করব আমরা। তো নাম্বার 1-এ আবার দেখো বলছে বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড, ইনফিনিটিভ এস বাই এস। আর এটা একটু মনে রাখবা বেশি ভালোভাবে যে কোনটাকে বলা হয় টু বি ভার্ব। টু বি ভার্ব মিন্স হচ্ছে এম ইজ আর ওয়াজ আর বি বিং বিন। এরপর দেখো টু ডু ভার্ব অর্থাৎ ডু ডাজ ডিড। এরপর দেখো বলছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, উইল হ্যাভ, এমন। এরপর দেখো মডাল অক্সিলারি আছে আমাদের মডাল ভার্ব অর্থাৎ ক্যান থাকলে কুড হয়, শ্যাল থাকলে শুড হয়, মে থাকলে মাইট হয়, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করা হয়, ইউজ টু, ওট টু, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোকে বলা হচ্ছে কি মডাল অক্সিলারি। তো এই জিনিসগুলো তোমাকে খুব ভালোভাবে একটু মনে রাখতে হবে। তাহলে দেখো রাইট ফর্মের আমরা কয়েকটা নিয়ম শেখাবো, এই নিয়মগুলোতে ইনশাল্লাহ তুমি সব ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবা। এটা হচ্ছে দেখো ফর্ম, ভার্বের ফর্ম সমূহ। এবার আমরা নিয়মের যাবো আর কি, যে রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলা কি আসলে। তো দেখো রুলস 1, যদি কোনো সেন্টেন্সে মডাল অক্সিলারি থাকে এই মডালসের পরে ভার্বের বেস ফর্ম বলবে। যদি কোনো সেন্টেন্সে মডাল থাকে এই মডালের পর যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। যদি কোনো সেন্টেন্সে মডাল থাকে এই মডালের পর যদি হ্যাভ থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলবে। খুব ভালোভাবে খেয়াল করো, দেখো একদম সিম্পলি হাজার হাজার মডালসের রুলস পড়ার দরকার নাই। যে সেন্টেন্সে দেখবো মডাল অক্সিলারি সেটা ক্যান থাক, কুড থাক, মে থাক, মাইট থাক, শ্যাল থাক, শুড থাক, অর্থাৎ যে কোনো মডালস যদি থাকে এই মডালসের পরবর্তীতে যে ভার্বটা বসাবা সেই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করা যাবে না, অর্থাৎ বেস ফর্ম আমরা ব্যবহার করব। এখন দেখো মডাল, মডালের পরে বি, দ্যাট মিন্স ক্যান বি, কুড বি, শ্যাল বি, শুড বি, মে বি, মাইট বি, এই ধরনের বি যদি থাকে এর পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এবার দেখো মডাল, এই মডালের পর যদি হ্যাভ থাকে দ্যাট মিন্স কি শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, অর্থাৎ মডালসের পর যদি হ্যাভ থাকে এর পরবর্তী যে ভার্বটা বলবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটু এক্সাম্পল দেখা যাক, যেমন যদি বলো দেখো হি ক্যান প্লে ক্রিকেট। দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ভার্বের সঙ্গে এস বাই এস হয় নাই। কেন হয় নাই? কারণ যে কোনো মডালসের পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। এই যে দেখো মডাল, এই মডালের পরে ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে বসে দেখো ইউ শুড বি পানিশড। দেখো মডাল আছে শুড, বি আছে বি, পরবর্তী ভার্বের কয় নম্বর সারি? V3। এরপর দেখো 3 নম্বর ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো শুড হচ্ছে একটা মডাল, এরপর দেখো হ্যাভ আছে, পরবর্তী ভার্বের কয় নম্বর সারি? V3। তাহলে খুব ভালোভাবে খেয়াল করবা। 1 নম্বর রুলসে আমরা আবার বলি, দেখো যে যদি কোনো সেন্টেন্সে মডাল থাকে মডালের পরে ভার্বের বেস ফর্ম, মডালের পর যদি বি থাকে V3, মডালের পর যদি হ্যাভ থাকে V3। তোমার মিনিং জানার দরকার নাই। যখন রাইট ফর্ম ভার্ব দিবে তখন আমার গ্যাপ থাকবে, তাহলে গ্যাপে আমরা দেখবো যে শুড হ্যাভ বা শুড বি না মডালের পরে গ্যাপ আছে। তাহলে এর পরে যদি গ্যাপ থাকে, বির পরে গ্যাপ থাকলে V3, হ্যাভের পরে গ্যাপ থাকলে V3, আর ক্যানের পরে গ্যাপ থাকলে বা মডালের পর গ্যাপ থাকলে ভার্বের বেস ফর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো রুলস 2। 2 নম্বর রুলসে আমরা কি শেখাবো তোমাদের? দেখো আমরা আগের যে নিয়মগুলো দেখাইছি সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবো আর কি। দেখো টু বি ভার্ব, টু বি ভার্ব, এর পরবর্তী যে ভার্বটা বলবে সেই ভার্বটা হবে ভার্ব প্লাস আইএনজি। টু বি ভার্ব, এর পরবর্তী যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু শর্ত হচ্ছে 2টা। যদি ভার্ব প্লাস আইএনজি না V3, শর্ত হচ্ছে 2টা। যদি টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে বাক্যটা হবে অ্যাক্টিভ, আর যদি টু বি ভার্বের পরে V3 হয় তাহলে বাক্যটা হবে প্যাসিভ। তাহলে আমরা বুঝবো কি হবে যে কোনটা অ্যাক্টিভ ভয়েস আর কোনটা প্যাসিভ ভয়েসে হবে, অর্থাৎ অ্যাক্টিভ মুডে কখন সেন্টেন্সটা হবে, প্যাসিভ মুড। অর্থাৎ টু বি ভার্ব কিন্তু আমরা একটু আগেই দেখালাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার,
এই এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরবর্তী ভার্বটা কি হতে পারে, ভার্ব প্লাস আইএনজি হতে পারে, পরবর্তী ভার্বটা কি হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু শর্ত হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাক্টিভ মোডে হবে, একটা হচ্ছে প্যাসিভ মোডে হবে। তাহলে আমরা বুঝবো কি হবে যে কোনটা অ্যাক্টিভ মোডে আছে আর কোনটা প্যাসিভ মোডে আছে। তো খেয়াল করো, যদি বাক্যটি অ্যাক্টিভ মোডে হয় তাহলে বাংলার দুইটা শর্ত মনে রাখবা। নাম্বার 1 শর্ত যে বাক্যটি দ্বারা কাজ করা বোঝাবে, আর নাম্বার 2 শর্ত এই বাক্যে কর্তা নিজে উপস্থিত থাকবে। তার মানে যে বাক্যে কর্তা নিজে উপস্থিত থেকে কাজ করবে সেটা হবে অ্যাক্টিভ মোডে। আর প্যাসিভ মোডেরও শর্ত হচ্ছে দুইটা। দেখবা যে ম্যাক্সিমাম বাংলা বাক্যের শেষে ভার্ব প্লাস হয়, ভার্ব প্লাস হচ্ছে, ভার্ব প্লাস হয়েছিল এমন হবে, অথবা এই বাক্যে কর্তার কোনো ভ্যালু থাকবে না, আমরা কর্মকে প্রাধান্য দিয়ে কাজ করব। অর্থাৎ যে বাক্যে আমি যাব সাপোজ কর্তা, আমার কোনো প্রাধান্য থাকবে না, আমার যে কর্মটা সেই কর্মকে প্রাধান্য দিয়ে যদি কাজ করি তাহলে সেটা হচ্ছে প্যাসিভ মোড। আমরা একটু এক্সাম্পল দিই তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। যদি এমন বলা হয়, দেখো যে গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। আরেকটা যদি বলি সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। দেখো যে গভর্নমেন্ট কি করছে, সুগার ইম্পোর্ট করছে, এখানে কর্তা নিজে, আর সুগার ইম্পোর্ট করা হয়েছে কার দ্বারা, এখানে তার দ্বারা বলা হয় নাই। তার মানে দেখো বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার পরবর্তী ভার্বটা কি, ভার্ব প্লাস আইএনজি। বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার পরবর্তী ভার্বের কয় নম্বর, সরি V3। কারণ দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে, এটা হচ্ছে প্যাসিভ মোডে। কারণ অ্যাক্টিভ মোড মানে দেখো কর্তা নিজে উপস্থিত থেকে কাজ করছে, আর প্যাসিভ মোডে দেখো কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা আরেকটা এক্সাম্পলে যাই তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে বুঝতে। দেখো যে অ্যাক্টিভ এবং প্যাসিভ মোড আসলে কি। যদি এমন বলা হয়, দেখো আই অ্যাম গোয়িং টু লন্ডন। দেখো আমি কোথায় যাচ্ছি, লন্ডনে যাচ্ছি। তার মানে কি কর্তা নিজে কাজ করতেছে এবং কর্তা নিজে যাচ্ছে। বাট যদি বলতাম দেখো তো দ্য প্রবলেম ইজ সলভ, সমস্যাটি সমাধান করা হয়। দেখো দ্য প্রবলেম সাবজেক্ট, একটা বি ভার্ব কি নিলাম, এর পরবর্তী ভার্বে কয় নম্বর, সরি V3। কারণ যিনি সমাধান করবে তিনি উপস্থিত নাই, অর্থাৎ কর্তাকে প্রাধান্য না দিয়ে আমরা কর্মকে প্রাধান্য দিছি। তাহলে যে বাক্যে কর্তা নিজে উপস্থিত সেটা অ্যাক্টিভ, যে বাক্যে কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্মকে প্রাধান্য দিছি সেটা কি, প্যাসিভ মোড। এটা হচ্ছে দেখো আমাদের রুলস হচ্ছে 2। তাহলে রুলস 2 স্ট্রাকচার কি, টু বি ভার্ব প্লাস আইএনজি, টু বি ভার্ব প্লাস V3। যদি বাক্যটি অ্যাক্টিভ মোডে থাকে তাহলে হবে কি, ভার্ব প্লাস আইএনজি। যদি বাক্যটি প্যাসিভ মোডে থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো রুলস 3। 3 নম্বর রুলসে বলছে কি, দেখো টু ডু ভার্ব, ভার্বের বেস ফর্ম, টু হ্যাভ ভার্ব V3। অর্থাৎ আমরা দেখি একটু আগে তোমাদের দেখাইলাম যে টু ডু ভার্ব কোনগুলো আর টু হ্যাভ ভার্ব কোনগুলো। যদি কোনো সেন্টেন্সে টু ডু ভার্ব অর্থাৎ ডু ডাজ ডিড থাকে, এর পরবর্তী ভার্বের বেস ফর্ম মানে রুট ফর্ম, এর সাথে এস বাই এস যোগ করা যাবে না। আর যদি কোনো সেন্টেন্সে দেখো টু হ্যাভ ভার্ব থাকে, এর পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো রাইট ফর্ম ভার্বের আমাদের 3 নম্বর রুলসে আমরা পড়াচ্ছি কি, যে টু ডু ভার্ব আর টু হ্যাভ ভার্ব এর পরবর্তী ভার্বটা একটা হবে বেস ফর্ম, একটা হবে কি V3। চলো এক্সাম্পলে দেখা যাক। যদি এমন বলা হয়, দেখো হি ডিড নট ফোন মি লাস্ট নাইট। দেখো ডিড আছে না, তাহলে টু ডু ভার্ব আছে কি, ডু ডাজ ডিড আছে, এজন্য দেখো ভার্বের বেস ফর্ম। যদি এমন বলতাম ডু আই ডু দ্য ওয়ার্ক, দেখো ডু আছে এজন্য পরবর্তী ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। যদি এমন বলতাম হ্যাভ ইউ এভার বিন টু কক্সেস বাজার, তুমি কি কখনো কক্সেস বাজারে গিয়েছো, দেখো তো হ্যাভ আছে এজন্য দেখো ভার্বের কয় নম্বর, সরি V3। অথবা দেখো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই যে হ্যাভ আছে এই জন্য ভার্বের কয় নম্বর, সরি V3। তাহলে রাইট ফর্ম ভার্বের মিস্টেকগুলো যখন আইডেন্টিফাই করব তখন দেখব ডু ডাজ ডিড আছে কিনা। যদি সেন্টেন্সের মধ্যে ডু ডাজ এবং ডিড থাকে এর পরবর্তী ভার্বটা হবে বেস ফর্ম। যদি সেন্টেন্সে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে কি টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম আর টু হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
এটা হচ্ছে দেখো আমাদের 3 নাম্বার রুলস রাইট ফর্ম অফ ভার্বের। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না পরবর্তীতে। এবার আসে দেখো রুলস 4। 4 নাম্বার রুলসটা কি আসলে? 4 নাম্বার রুলসটা আরো ইন্টারেস্টিং, যে মনে রাখবা যদি কোনো সেন্টেন্সে প্রিপজিশন থাকে, এই প্রিপজিশনের পরবর্তী যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে ভার্ব প্লাস আইএনজি। আর যদি কোনো সেন্টেন্সে টু থাকে, এই টুর পরে ভার্বের বেস ফর্ম। এখানে অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই যে টু তো একটা প্রিপজিশন, তো টুর পরে তো ভার্ব প্লাস আইএনজি হয়। হ্যাঁ, টু যদি প্রিপজিশনের কাজ করে, এই টুর পরবর্তী যে ভার্বটা বলবে সেই ভার্বটা হবে ভার্ব প্লাস আইএনজি। আর টুর পরে ভার্বের বেস ফর্ম কখন বলবে এটা আমি একটু তোমাদের ক্লিয়ার করব আর কি, অনেকের মিস্টেক হয়। নট অনলি টু, যে কোনো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব বসে, এই প্রিপজিশনের পরবর্তী ভার্বটা হবে ভার্ব প্লাস আইএনজি। এই প্রিপজিশনের পূর্বে যদি কোনো ভার্ব বসে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর টু যদি প্রিপজিশন না হয়ে ইনফিনিটিভ হয়, তাহলে এর পরে ভার্বের বেস ফর্ম। আমরা বুঝবো কি হবে ইনফিনিটিভ? মনে রাখবো যে যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে তে অথবা র থাকে, এই তে বা রযুক্ত শব্দ যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে থাকে, এর পূর্বে একটা এর পরে যে ভার্বটা বলবে সেই ভার্বের বেস ফর্ম বলবে। এক্সাম্পল দিই, যেমন সাপোজ মনে করো ইট মানে কি? খাওয়া। এখন আমাদের আসছে যে খেতের ইংরেজি কি, আমাদের আসছে জেতের ইংরেজি কি, আমাদের আসছে খেতে বা খাবার ইংরেজি কি। তাহলে তে বা র, এই যে তে বা র হইলে দেখো খাওয়ার ইংরেজি আছে বাট খেতের কোনো ইংরেজি নাই, তাহলে হবে কি? টু ইট। তাহলে যে সমস্ত বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? তে অথবা র। এই তে বা রযুক্ত শব্দ যদি কোনো বাংলা ক্রিয়ার শেষে থাকে, ওই ভার্বের পূর্বে আমরা একটা টু বসাই দেব। এটাকে গ্রামাটিক্যাল ভাবে ইনফিনিটিভ অথবা মডিফায়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন টু প্রিপজিশনের কাজ করবে আর কখন টু ইনফিনিটিভের কাজ করবে। আর কিছু দেখে এক্সেপশনাল আছে, এগুলো মনে রাখতে হবে। যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ইন অ্যাডিক্টেড টু, এর পরবর্তী যে ভার্বটা বলবে সেই ভার্বটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। তো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইন অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, এর পরবর্তী ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আমরা একটি এক্সাম্পলে যাই যে প্রিপজিশনের পরে ভার্বটা কি হবে? ভার্ব প্লাস আইএনজি। যেমন হি ইজ ফন্ড অফ স্মোকিং। খুব ভালোভাবে একটু লক্ষ্য করো, নোট করো। নোটের যত তোমরা খাতায় নোট করবা, পরবর্তীতে পড়তে তোমাদের অনেক সুবিধা হবে আর কি। যে দেখো প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। অথবা আরেকটা এক্সাম্পল দিই, উই স্পিক ইংলিশ বিফোর লার্নিং গ্রামার। বিফোর লার্নিং গ্রামার, দেখো বিফোর হচ্ছে একটা প্রিপজিশন, পরবর্তী ভার্বটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে নট অনলি টু, যে কোনো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা ভার্ব প্লাস আইএনজি। আর প্রিপজিশনের পূর্বে যদি ভার্ব বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হি ইজ নোন টু মি। তাহলে এই যে দেখো টু একটা প্রিপজিশন, এর পূর্বের ভার্বে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম। আর টু যদি তে বা র প্রকাশ করে, এরপরে ভার্বের বেস ফর্ম। যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। দেখো শেখার ইংরেজি হচ্ছে লার্ন, আর শিখতের ইংরেজি হচ্ছে টু লার্ন। এই জন্য টুর পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আর যদি বলতাম দেখো এগুলোর পরবর্তীটা ভার্ব প্লাস আইএনজি, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুকস। আমি লাইব্রেরিতে গিয়েছিলাম কি করার জন্য? বই পড়ার জন্য। দেখো উইথ এ ভিউ টু, এর পরবর্তী ভার্বটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো এই হচ্ছে আমাদের রুলস 4। রুলস 4-এ আবার তোমাদেরকে বলি, দেখো যে কোনো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটা হবে ভার্ব প্লাস আইএনজি। প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, পূর্বে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর টু যদি তে বা র প্রকাশ করে, টুর পরে ভার্বের বেস ফর্ম। কেন বেস ফর্ম হবে দেখো সেটাও ক্লিয়ার করছি। আর এখানে তোমরা একটু এক্সাম্পলগুলো একটু ভালোভাবে দেখবা, যে এক্সাম্পলগুলো দেখলে কি হবে? তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব ক্লিয়ার হবে, কারণ আমাদের মিস্টেক থাকবে সবসময় ভার্বে। এটা হচ্ছে আমাদের রুলস 4। এবার দেখো আমরা ফাইনাল রুলস দেখাবো। রুলস হচ্ছে 5, একদম ফাইনালি। এই 5টা রুলস যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো,
আশা করি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তোমার আর পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। রুলস 5, সেটা হচ্ছে সিঙ্গুলার কখন হয়, মোস্ট ইম্পর্টেন্ট, আর প্লুরাল কখন হয়। আমরা জানি কি, দেখো আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা সাবজেক্টও চিনি না, ভার্বও চিনি না। ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা যখন পড়াই বা বিভিন্ন জায়গায় ক্লাস নেই, তো যখন জিজ্ঞাসা করি আচ্ছা বলো তো যে নিচের কোনটা সিঙ্গুলার বা নিচের কোনটা প্লুরাল, সে আইডেন্টিফাই করতে পারে না। আবার অনেক সময় স্টুডেন্ট নাউন চিনে না, অনেক সময় স্টুডেন্ট ভার্ব চিনে না, আবার সে সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারে না। সাবজেক্ট যদি আইডেন্টিফাই করতে না পারে আমরা ভার্ব বসাইতে পারবো না, আবার ভার্ব যদি আইডেন্টিফাই করতে না পারি তাহলে সাবজেক্ট বসানো আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আগে আমাকে সাবজেক্ট চিনতে হবে যে কোন কোন সাবজেক্ট সিঙ্গুলার হয় আর কোন কোন সাবজেক্ট প্লুরাল হয়। তো দেখো পার্সন হচ্ছে মোট 8টি। এই 8টা পার্সনের মধ্যে 3টা পার্সন আছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেই 3টে হচ্ছে হি, শি এবং ইট। এই 3জন যদি কোনো বাক্যের সাবজেক্টে বসে, এর পরবর্তী ভার্বের সঙ্গে এস বাই এস হবে। আই, উই, ইউ এবং দে, এর পরবর্তী ভার্বের সাথে কখনো এস বাই এস যোগ করা যাবে না। অর্থাৎ আই হচ্ছে দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আর এরা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল। তার মানে কি, আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তার মানে দেখো এরা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই এর পরবর্তী ভার্বের সাথে এস বাই এস হবে। এরা দেখো প্লুরাল সাবজেক্ট, তাই এর পরবর্তী ভার্বের সাথে এস বাই এস হবে না। এখন শুধু আই ব্যতীত দেখো এই 3জনের ক্ষেত্রে সিঙ্গুলার হলে ইজ হবে, ওয়াজ হবে, এদের ক্ষেত্রে দেখো আর হবে, ওয়ার হবে, এদের ক্ষেত্রে দেখো হ্যাজ হবে, এদের ক্ষেত্রে দেখো হ্যাভ হবে, আর আয়ের ক্ষেত্রে হবে কি এম। তাহলে এই যে দেখো হি, শি এবং ইট, এরা থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ভার্ব হবে কি সিঙ্গুলার। দেখো ইজ, ওয়াজ, হ্যাজ, এরা হচ্ছে দেখো উই, ইউ এবং দের ক্ষেত্রে হবে কি আর, ওয়ার এবং হ্যাভ, আর আয়ের ক্ষেত্রে শুধুমাত্র হবে কি এম। যদি অতীত নির্দেশ করে তাহলে হবে কি ওয়াজ। আর হির পরিবর্তে যদি কোনো ছেলের নাম হয় এর পরবর্তী ভার্বের সাথে এস বাই এস হবে। শির পরিবর্তে যদি কোনো মেয়ের নাম হয় এর পরবর্তী ভার্বের সাথে এস বাই এস হবে। ইটের পরিবর্তে যদি কোনো বস্তুবাচক জিনিসের নাম হয় এর পরবর্তী ভার্বের সাথেও এস বাই এস হবে। যেমন দেখো হি ইজ এ ক্রিকেটার, দেখো হি থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। যদি বলতাম দে আর প্লেয়ার্স, দে হচ্ছে প্লুরাল, ভার্ব হচ্ছে কি প্লুরাল। এই জন্য আগে তোমাকে সিঙ্গুলার কখন হয় প্লুরাল কখন হয় এটা চিনতে হবে। অথবা দেখো আমরা জানি কি, আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদের আরো ভালো হবে। মনে রাখবা যে এই সিঙ্গুলার প্লুরাল নির্ণয় করার জন্য নাউন এবং ভার্ব সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। যদি কোনো নাউনের সাথে এস বাই এস যোগ করা হয় সেই নাউনটা হবে প্লুরাল, আর যদি কোনো ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয় সেই ভার্বটা হবে কি সিঙ্গুলার, সেই ভার্বটা হবে সিঙ্গুলার। অর্থাৎ নাউনের সঙ্গে যদি এস বাই এস থাকে নাউনটা হবে কি প্লুরাল, ভার্বের সঙ্গে যদি এস বাই এস থাকে তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি আমাদের এই ভিডিওটি, এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। সবাই ভালো থাকো এবং অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।